এমন একটা ভয়ানক জেল যেখান থেকে আজ অবধি কেউ পালাতে পারেনি। এবং এই জেলের ওয়ার্ডেন ছিল প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির। কিন্তু একদিন এক ডাকাত এবং তার সাথে আর একজন এই জেল থেকে এমন এক বুদ্ধি করে পালালো যা কল্পনার বাইরে ছিল। জেল থেকে পালানোর পর তারা উঠে পড়ল এমন একটা ট্রেনে যে ট্রেনটার ব্রেক ফেল ছিল। একদিকে পেছনে পুলিশের বিশাল দলবল এবং হেলিকপ্টার, আরেকদিকে ব্রেক ফেল ট্রেনের মধ্যে ফেসে গেছে সেই ডাকাত। কি হলো তারপর? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি রানওয়ে ট্রেন। মুভি শুরু হয়, দেখানো হয় অ্যালাস্কার স্টোন হেভেন জেল নামে একটা জেল। এটা এমন একটা জেল ছিল যেখান থেকে আজ অবধি কোনো কয়েদি পালাতে পারেনি। বাক নামের এই কয়েদিকে দেখা যায় জেলের এক জায়গায় রাখা একটা টিভিতে সে একটা খবর দেখছিল। খবরটা কিসের? এই জেলের একজন কয়েদি যার নাম ম্যানি, তাকে নাকি 3 বছর ধরে জেলের ভেতরে একটা ছোট্ট কামরার মধ্যে অন্ধকারে শিকল পরিয়ে বন্দি রাখা হয়েছিল। জেলের অন্য কয়েদিদের সাথে না রেখে বিনা কারণে অন্ধকার ঘরে এত বছর রাখার জন্য ম্যানি সেই জেলের বিরুদ্ধে কেস করে এবং ম্যানি সেই কেস জিতেও যায়। ইনি এই জেলের ওয়ার্ডেন বা জেলার। এনার নাম র্যাঙ্কেন। র্যাঙ্কেনকে দেখা যায় সে ম্যানিকে যেখানে বন্দি করা ছিল সেখানে এসে বলে, এই অন্ধকার ঘরে শিকল পরে যাতে না থাকতে হয় এটার কেস তো তুমি জিতে গেছো, কিন্তু তোমার সাজা কিন্তু মকুব হয়নি। তোমাকে এই জেলের মধ্যে অন্যান্য কয়েদিদের মতোই থাকতে হবে। আর চিন্তা করো না, তোমার জন্য আমি বিশেষ আলাদা ব্যবস্থা করেছি, দেখি কি করে বেঁচে থাকো। এবার প্রশ্ন হলো, ম্যানি কয়েদি কেন? ও কি করেছিল এমন? আসলে ম্যানি একজন ডাকাত ছিল। ব্যাংক ডাকাতির সময় ধরা পড়ে এবং তারপর থেকে সে নানা রকমভাবে এই জেল থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই সে ধরা পড়েছে। এবং এই জেলের মধ্যেও বড় বড় অপরাধীরা ম্যানিকে যথেষ্ট ভয় পেয়ে চলত। এবং এইসব কারণেই জেলের ওয়ার্ডেন রাঙ্কেন ম্যানিকে একটা অন্ধকার কুঠুরির মধ্যে 3 বছর বন্দি করে রেখেছিল। তো যাই হোক, ম্যানি যেহেতু এখন অন্ধকার কুঠুরি থেকে বাইরে চলে এসেছে, সে জেলে অন্যান্য সাধারণ কয়েদির মতোই থাকতে শুরু করে। কিন্তু তার মন থেকে এই জেল থেকে পালানোর চিন্তাভাবনা কিন্তু এখনও দূর হয়নি। ওদিকে ওয়ার্ডেন র্যাঙ্কেন কিন্তু ঠিকই বলেছিল, সে সত্যিই মানিকে মারার ব্যবস্থা করেছিল ওই জেলের ভেতরে। সব কয়েদিরা যখন এক জায়গায় ছিল তখন হঠাৎ করে দেখা যায় সেই জেলেরই একজন কয়েদি এসে 2 বার ম্যানির ওপর ছুরি চালিয়ে দেয়। ম্যানি কোনো রকমে নিজেকে সামলে সেই লোকটাকে উল্টো মেরে তার হাত থেকে ছুরিটা ফেলে দেয় এবং ওপরে দাঁড়িয়ে থাকা রাঙ্কেনকে লক্ষ্য করে বলতে থাকে, এর পরের বার থেকে যখন আমাকে মারার ইচ্ছে হবে, দম থাকলে আমাকে সামনে থেকে গুলি করে মারো, পেছন থেকে পোষা কুকুরগুলোকে পাঠাবে না। এদিকে দেখা যায় বাককে। এই জেলের মধ্যে ম্যানির সব থেকে কাছের 2 জন বন্ধু ছিল, একজনের নাম জোনা আর একজনের নাম বাক। বাক একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তার সাথে সম্পর্কে বনিবনা না হওয়ায় মেয়েটা তাকে ভুলভাল কেস দিয়ে ফাঁসিয়ে দেয়। হ্যাঁ, ওই কোনো নিব্বি টিব্বির প্রেমে পড়েছিল হয়তো। তো সেই কেস আদালতে ওঠার পর তার শাস্তি হয় এবং সে এই জেলে আসে। এই জেলের মধ্যে বাকের কাজ ছিল সবার নোংরা জামাকাপড় কাচা, এবং এই কাজের জন্য তাকে ওই জেলের বাইরের দিকটায় কিছুক্ষণের জন্য যেতে হতো। ম্যানি এটা জানতে পারে। আলাস্কার ওই কনকনে ঠান্ডার মধ্যে ম্যানি আবার পালানোর প্ল্যান করে, কারণ সে বুঝে গেছে এই জেলে আর সে বেশিদিন টিকতে পারবে না। ওয়ার্ডেন র্যাঙ্কেন কোনো না কোনোভাবে ম্যানিকে খুন করার চেষ্টা করবে। তো ম্যানি জেল থেকে পালানোর জন্য একটা প্ল্যান বানায় এবং তার প্ল্যান অনুযায়ী একদিন সবার নজর এড়িয়ে ম্যানি বাকের সাহায্য নিয়ে যে চাকা লাগানো বাক্সতে সবার জামাকাপড় জেলের বাইরে নিয়ে যাওয়া হয় তাতে উঠে পড়ে এবং ওপরে সবার জামাকাপড় দিয়ে বাক ম্যানিকে ঢাকা দিয়ে দেয়, যাতে বাইরে থেকে বোঝা না যায় যে ওখানে একটা মানুষ আছে। এরপর সব গার্ডদের নজর এড়িয়ে বাক ম্যানিকে জেলের নোংরা জল যেই নালা দিয়ে বেরোয় সেখানে নিয়ে যায় এবং এই জায়গায় এসে বাকও জেদ ধরে বসে যে ম্যানির সঙ্গে সেও জেল থেকে পালাবে। ম্যানি শুরুতে তাকে না করলেও তারপর সে রাজি হয়ে যায়। এবার প্রথমে তারা সারা শরীরে গ্রিস বা এক ধরনের তৈলাক্ত জিনিস লাগিয়ে নেয়। এরপর সারা শরীরটাকে প্লাস্টিক দিয়ে জড়িয়ে নেয়। আসলে আগেই বলেছি সেই সময় আলাস্কাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাইরে চারদিকে বরফ পড়ছে, অথচ বাইরে যাওয়ার মতো গরম জামা কাপড় নেই তাদের। আর এতটাই ঠান্ডা যে বাইরে যে কোনো মানুষের বেঁচে থাকা অনেক কষ্টকর। তাই তারা সারা শরীরে তৈলাক্ত গ্রিস দিয়ে প্লাস্টিকটাকে ভালো করে পেঁচিয়ে নেয় যাতে তাদের শরীর গরম থাকে, এবং যেহেতু গ্রিস তৈলাক্ত হয় সুতরাং প্লাস্টিকটা তাদের শরীর থেকে সহজে খুলে যাবে না, আটকে থাকবে। এবং এরপর দেখা যায় একটা অবিশ্বাস্য ঘটনা। এই শিউরে ওঠা মুভির কাহিনীতে ফিরে আসছি, তার আগে বলে দেই এই ভিডিওটা স্পন্সর করেছে 1xBet অ্যাপ।
যদি জিততে চাও অনেক পয়সা তাহলে তোমরা ইউজ করতে পারো 1xBet অ্যাপ। এখানে অনলাইন গেম খেলে বা বিভিন্ন ম্যাচের প্রেডিকশন করে তোমরা জিততে পারো অনেক পয়সা, এবং এখান থেকে ডিপোজিট করা বা উইথড্রল করাও অনেকটাই সহজ। এটা বিশ্বের অন্যতম একটা ট্রাস্টেড বেটিং অ্যাপ। আমার প্রোমো কোড EXPTV ইউজ করলে তোমরা জিততে পারো 42,900 টাকা বোনাস। তো যাও রেজিস্টার করো আমার রেফারেল লিঙ্ক থেকে এবং পয়সা জিতো। তুমিও যদি সোনু সুদের মতো জিততে চাও তাহলে খেলো 1xBet। এই ধরনের জিনিসে টাকা লাগানোর আগে একবার সবকিছু যাচাই করে নেবে, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। তেল আর প্লাস্টিকের কাজ শেষ করে ম্যানি বাঘকে নিয়ে সেই নোংরা জলের নালার ঢাকনাটা খোলে এবং তার মধ্যে ঢুকে পড়ে, এবং অনেক কষ্টে ওই নোংরা জলের মধ্য দিয়ে এসে নালার শেষ প্রান্তে পৌঁছায়, যেখানে খরস্রোতা নদীতে জেলের সব নোংরা জল গিয়ে মেশে। সেখানে তারা ঝাঁপ দেয় আর এই হাড় কাঁপানো শীতে ওই বরফ ঠান্ডা জলে গিয়ে পড়ে। এরপর কোনো মতে তারা নদীর সেই ঠান্ডা বরফ শীতল জল থেকে উপরে ওঠে এবং পাড়ে উঠে দেখে যে সাদা চাদরের মতো চারদিক বরফ দিয়ে ঢাকা, রীতিমতো বরফের ঝড় উঠেছে। ম্যানি আর বাঘ কাঁপতে কাঁপতে কোনো রকমে সেখানকার রেল স্টেশনের পাশে রেল কর্মীদের জামা কাপড় ছাড়ার এবং বিশ্রাম নেওয়ার যে ছোট ছোট ঘর থাকে সেখানে ঢুকে পড়ে, এবং কিছু গরম জামা কাপড় ও বরফে হাঁটার জন্য ভালো জুতো নিয়ে মানি আর বাঘ সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনে উঠে পড়ে। আরও ভালো করে বললে এক অভিশপ্ত ট্রেনে উঠে পড়ে। তারা জানতও না যেটাকে তারা মুক্তির রাস্তা বলে ট্রেনের মধ্যে উঠে নিশ্চিন্ত হয়েছে, সেখান থেকেই তাদের আসল বিপদ শুরু হয়। তারা ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেনটাও ছেড়ে দেয়। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল, তবে দুর্ভাগ্য যখন আসে সেটা বলে কয়ে আসে না। হঠাৎ করে ট্রেনের যে প্রধান চালক ছিল তার শরীর খুব খারাপ লাগতে শুরু করে, এবং সে কোনো মতে ট্রেনের প্রধান ইঞ্জিনের ব্রেকটা চেপে সেই কামরার বাইরে বেরিয়ে আসার পরই তার হার্ট অ্যাটাক হয় এবং সে ট্রেন থেকে নিচে পড়ে মারা যায়। সেখানকার রেলকর্মীরা তাদের অফিসে থাকা পুলাস্কি নামে এই লোকটাকে এই খবরটা পাঠায়, কিন্তু পুলাস্কি ঘাবড়ে গিয়ে তাদের হেড অফিসে ফোন করে বসে। হেড অফিসে থাকা ফ্র্যাঙ্ক নামের এই লোকটা বড়সড় একটা অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই ট্রেনটার, সেই জন্য লোকটা অর্ডার দেয় যে ট্রেনটা যে রাস্তায় যাচ্ছে তার দিকে নজর রাখতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো উপায় বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ট্রেনটা যাতে অন্য কোনো ট্রেনকে গিয়ে ধাক্কা না মারে, সেজন্য এই ট্রেনটা যে লাইন দিয়ে চলছে মাঝে মাঝে সেই ট্রেনটার গতিপথ পাল্টে দিয়ে ট্রেনটাকে কোনো রকমে সুরক্ষিত রাখতে হবে। এবং তারা এখনও জানতে পারেনি যে ট্রেনের ভেতরে কে কে আছে বা কতজন মানুষ আছে। সুতরাং কথা মতো পুলাস্কি নামের এই লোকটা আপাতত লাইন পাল্টে পাল্টে সেই ট্রেনটাকে এগিয়ে যেতে সাহায্য করে। তবে এছাড়াও এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা হলো এই ট্রেনটাতে মোট 4টা ইঞ্জিন ছিল। ড্রাইভার যখন মারা যাচ্ছিল সে প্রধান ইঞ্জিনটার ব্রেকটা চেপেছিল, কিন্তু বাকি 3টে ইঞ্জিনের কিন্তু কোনো ব্রেক চাপা হয়নি। সুতরাং ট্রেনের স্পিড ক্রমশ বাড়তেই থাকে, এবং ট্রেন থেকে পড়ে যাওয়ার আগে ট্রেনের চালক যে ব্রেকটা করেছিল বাকি 3টে ইঞ্জিনের জোর সামলাতে না পেরে যেটা দিয়ে ট্রেনের ব্রেক কষা হয় সেটা ছিটকে বাইরে পড়ে যায়। অর্থাৎ এই ট্রেনটাকে এখন থামানোর মতো কোনো উপায় নেই। ট্রেনটা যত এগোবে তার স্পিড তত বাড়বে। ট্রেনের ভেতরে থাকা ম্যানি আর বাক এই বিষয়ে কিছু না জানলেও মনে মনে কিছু তো একটা সন্দেহ জাগে। ট্রেনটা হঠাৎই অস্বাভাবিক স্পিডে চলতে শুরু করলো না, এই সন্দেহটা তাদের জাগে। তবে যাই হয়ে যাক না কেন, ম্যানি বাইরের কাউকে এটা জানতে দিতে চায় না যে তারা ওই ট্রেনের ভেতরে আছে, কারণ এতক্ষণে নিশ্চয়ই জেলের মধ্যে সবাই জানতে পেরে গেছে যে 2জন কয়েদি এই জেল থেকে পালিয়ে গেছে। আর ওয়ার্ডেন রাঙ্কেন যে ধরনের নৃশংস আর ভয়ানক মানুষ, সে এত সহজে মানি আর ব্যাগকে ছেড়ে দেবে না। তাই যতক্ষণ সম্ভব তাদেরকে গা ঢাকা দিয়ে এই ট্রেনের মধ্যেই থাকতে হবে। এদিকে দেখা যায় জেলে ম্যানির পালিয়ে যাওয়ার ব্যাপারটা টের পাওয়ার সাথে সাথেই সব কয়েদিরা ম্যানির নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। তাদের মনে হয় তারা যেটা পারেনি, র্যাঙ্কেনের এত নজরদারি এত সিকিউরিটির মধ্যেও ম্যানি সেটা করে দেখিয়ে দিয়েছে। র্যাঙ্কেন যেহেতু প্রচণ্ড বুদ্ধিমান ছিল, সে বুঝে যায় যে এই নালা দিয়ে কেউ যদি পালায় সে গিয়ে নদীতে পড়বে, এবং এই নদী দিয়ে যেতে যেতে সবথেকে কাছে যে জায়গাটা পড়ে সেটা হলো রেল স্টেশন। সুতরাং ম্যানি আর বাক এই 2জন পালিয়ে গিয়ে ওই রেল স্টেশনেই গিয়েছে, সে এটা বুঝতে পারে, এবং সে আশেপাশের সব রেল স্টেশনে পুলিশ পাঠায় এবং খবর পায় যে একটা রেল স্টেশনে জামা কাপড় পাল্টানোর ঘরে ম্যানি আর বাকের জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে। এবং তারা যে সময় জেল থেকে পালিয়েছিল সেই সময়টা হিসেব করে র্যাঙ্কেন বুঝতে পারে যে তারা কোন ট্রেনে উঠতে পারে, কারণ প্রতিটা ট্রেন ছাড়ার একটা নির্দিষ্ট সময় থাকে। ওয়ার্ডেন র্যাঙ্কেন কিন্তু এবার তার দলবল নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে প্রচণ্ড রাগে জ্বলছিল এবং সে ঠিক করে ম্যানিকে যদি একবার ধরতে পারে তাহলে আর জেলে ফিরিয়ে আনবে না, সেখানেই গুলি করে মেরে ফেলবে। এবার কি হবে? এদিকে অফিসে ফ্র্যাঙ্ক লক্ষ্য করে যে ট্রেনটা এই মুহূর্তে যে লাইন দিয়ে যাচ্ছে সেখানে অন্য একটা ট্রেন আসছে। ফ্র্যাঙ্ক সাথে সাথে ওই ট্রেনের চালকের সঙ্গে কথা বলে সেই ট্রেনটা পাশের লাইনে নিয়ে যেতে বললেও
সেই ট্রেনটা চালক এত আস্তে আস্তে এক লাইন থেকে অন্য লাইনে যাচ্ছিল যে ততক্ষণে ম্যানিদের নিয়ন্ত্রণ হারানো ট্রেনটা ধেয়ে এসে ওই ট্রেনটা শেষ কামরায় সজোরে ধাক্কা মারে। তবে ম্যানিদের ট্রেনটা একটু পুরনো আমলের ছিল এবং এই জন্য ওই ট্রেনটা বেশি ভারী ছিল, তাই ধাক্কা লাগা সত্ত্বেও ট্রেনটা লাইনচ্যুত হয় না। কিন্তু স্বাভাবিকভাবে ট্রেনের সামনের প্রধান ইঞ্জিনের কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনটা যেরকম চলছিল সেরকমই সামনের দিকে চলতে থাকে। এটা দেখে ভেতরে থাকা ম্যানি আর বাক একদম শিওর হয়ে যায় যে এই ট্রেনটাতে কোনো সমস্যা হয়েছে বা ট্রেনের চালকের কিছু তো একটা হয়েছে, নয়তো এরকম ঘটনা ঘটা অসম্ভব। এদিকে এই চরম মুহূর্তে অফিসে বসে ফ্র্যাঙ্ক এবং ফ্র্যাঙ্কের বস যার নাম ম্যাকডোনাল্ড, তারা এই ট্রেনটার গতিবিধির ওপর নজর রাখছিল। তারা দেখে ট্রেনটা এখন যেদিকে যাচ্ছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা সেনকো নামে একটা ব্রিজের ওপরে উঠবে, আর তখন ট্রেনটা স্পিড হবে ঘন্টায় 90 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এই ব্রিজটা অনেকটাই পুরনো, তাই কোনো ট্রেন যখন এই ব্রিজের উপর দিক দিয়ে যায় সেই ট্রেনের গতিবেগ থাকে ঘন্টায় 50 কিলোমিটার। তাই এই ব্রেক ফেল হওয়া ট্রেনটা যদি 90 কিলোমিটার স্পিডে এই দুর্বল ব্রিজটার ওপর দিক দিয়ে যায় তাহলে কিন্তু এই ব্রিজটা ভেঙে পড়বে এবং ওই ট্রেনটাও নিচে পড়ে যাবে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য লোকটা পরামর্শ দেয় যে এই ট্রেনটাকে ডিরেল করে দেওয়া উচিত। এবার প্রশ্ন হলো, ডিরেল কি? ডিরেল হলো কোনো একটা ট্রেন যখন ব্রেক ফেল হয়ে যায় সেই ট্রেনটাকে এমন একটা দিকে ঘুরিয়ে দেয় যেখানে কোনো ট্রেন নেই এবং সেই খালি ট্রেন লাইনটার শেষ প্রান্ত পর্যন্ত এই ট্রেনটা ছুটে যাবে এবং এই খালি লাইনগুলোর শেষে ভারী কোনো একটা কিছু বা দেওয়াল রেখে দেওয়া হয় এবং সেই ভারী দেওয়ালে ধাক্কা খাওয়ার পর ট্রেনটা নিস্তেজ হয়ে পড়বে এবং গতিও কম হয়ে যাবে। কিন্তু এটা তখনই করা সম্ভব যখন কোনো হাতে অপশন থাকে না এবং ট্রেনের ভেতরে কোনো যাত্রী থাকে না, নয়তো ভেতরের যাত্রীদের মৃত্যু অনিবার্য। ফ্র্যাঙ্ক শুরুতে এই প্ল্যানে রাজি না হলেও ম্যাকডোনাল্ডের কথায় খানিকটা বাধ্য হয়ে ট্রেনটাকে ডিরেল করার জন্য রাজি হয়ে যায়। ফ্র্যাঙ্ক ট্রেনের লাইন পাল্টানোর দায়িত্বে যে আছে তাকে সব বুঝিয়ে সুঝিয়ে দেয় এবং সে যখনই ওই ব্রেক ফেল হওয়া ট্রেনটাকে নিজের লাইন থেকে একটা ফাঁকা লাইনে পাল্টাতে যাবে ঠিক তখনই ট্রেনের হুইসেল বা হর্ন বেজে ওঠে। লোকটা অবাক হয়ে যায় এবং লোকটা ফ্র্যাঙ্ককে তাড়াতাড়ি কল করে সেই ট্রেনটার হুইসেল বা হর্ন শোনায় এবং এটা পরিষ্কার হয়ে যায় যে ওই ট্রেনে কেউ একটা আছে এবং এটা শোনা মাত্র ফ্র্যাঙ্ক বলে যে ডিরেল করার কোনো দরকার নেই, ট্রেনটা যেরকম চলছে সেরকম চলতে দাও, কারণ ট্রেনের ভেতরে মানুষ আছে। লোকটা ওই বরফের ঠান্ডার মধ্যে কোনো রকমের লাইনটা ঠিকঠাক করার সাথে সাথেই ট্রেনটা সেদিক দিয়ে ছুটে চলে যায়। আর ট্রেনটা যখন যাচ্ছিল তখন পাশে দাঁড়িয়ে ওই লাইন ঠিক করার লোকটা দেখে যে কেউ একজন ট্রেনের দুটো ইঞ্জিনের মাঝখানে দাঁড়িয়ে কিছু একটা করার চেষ্টা করছে। তবে দেখে এটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে দুটো ইঞ্জিনের মাঝখানে যে দাঁড়িয়ে আছে সে ম্যানি বা বাক কেউ না, অন্য একজন। তাহলে এই ব্যক্তি কে? এবং এই ট্রেনের হুইসেলটা কিন্তু মানি বা ব্যাক কেউই বাজায়নি, কারণ তারাও তখন বুঝে গিয়েছিল যে ট্রেনটা ব্রেক ফেল হয়ে গেছে এবং তারা বিপজ্জনক ভেবে ঝাঁপ দেওয়ার জন্য কামরার বাইরে বেরিয়ে এসেছিল। এবং ঠিক সেই সময় তারা ওই হুইসেলটার আওয়াজ শোনে এবং বুঝতে পারে তারা একা নেই এই ট্রেনে আরও কেউ আছে। তাহলে ট্রেনের হুইসেলটা কে বাজালো আর ওই লোকটাই বা কাকে দেখলো দুটো ইঞ্জিনের মাঝখানে? ট্রেনের হুইসেল শুনে ম্যানিরা আবার তাদের কামরায় ফিরে আসে এবং তখনই তারা দেখে একজন রীতিমতো ঝুলে হামাগুড়ি দিয়ে সামনের কামরা থেকে পেছনের কামরায় আসার চেষ্টা করছে। সে এসে ম্যানিদের কামরার দরজাটা খুলতেই বাক তাকে এক টানে ভেতরে আনে এবং দেখে সে একটা মেয়ে। মেয়েটার নাম ছিল সারা। আসলে এই মেয়েটা ট্রেনের চালকের হেল্পার হিসাবে কাজ করত। আজকে যখন চালকের হার্ট অ্যাটাক হয় তখন কাজের চাপে ক্লান্ত হওয়ায় সারা একটু ঘুমিয়ে নিচ্ছিল, তাই চালক যখন অসুস্থ হয়ে পড়ে সে বুঝতে পারেনি এবং ট্রেনটা যে ব্রেক ফেল হয়ে গেছে সেটাও সে জানতে পারেনি। এই ট্রেনটা যখন ওই অন্য ট্রেনটাকে ধাক্কা মেরেছিল তখন তার ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারে ট্রেনে আর কোনো চালক নেই আর ট্রেনটা নিয়ন্ত্রণ হারিয়ে অত্যন্ত স্পিডে ছুটে চলছে। তবে সারা ট্রেন চালাতে পারে না, কিন্তু এতটুকু জানে এই ট্রেন যেহেতু সাধারণ ট্রেনের থেকে একটু আলাদা তাই প্রধান ইঞ্জিন বন্ধ করা না অবধি এই ট্রেন থামবে না। কিন্তু প্রধান ইঞ্জিনের রুমে যাওয়ার জন্য যে দরজা সেটা ওই অ্যাক্সিডেন্টের কারণে জ্যাম হয়ে টাইট হয়ে আটকে গেছে এবং এই জন্য সারা ট্রেনের হুইসেলটা বাজিয়েছিল, কারণ সে জানতো যে হয়তো রেলের অফিসাররা এই রেলের মধ্যে কেউ নেই ভেবে রেলটাকে ডিরেল করে দেবে এবং তাতে সে মারা যেতে পারে এবং এই জন্যই সে হুইসেল বাজিয়ে এটা জানিয়েছিল যে ট্রেনের ভেতরে এখনও কোনো লোক জীবিত আছে। ম্যানি আর বাকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। বেছে বেছে তারা পালানোর জন্য এমন একটা ট্রেনেই উঠল যেই ট্রেন ব্রেক ফেল হয়ে গেছে। তবে ম্যানি এতটুকু জানে যে যাই হয়ে যাক না কেন, যদি তারা ট্রেন থামিয়েও দেয় এবং জেলার রাঙ্কেনকে যদি খবরও দিয়ে দেয় তবুও আমি জীবিত অবস্থায় ধরা দেব না। দেখতে দেখতে সেই ব্রিজটা চলে আসে যার নাম সেনেকা ব্রিজ এবং এই দুর্বল ব্রিজের উপর দিক দিয়ে ট্রেনটা 90 কিলোমিটার প্রতি ঘন্টাতেই যাবে, কিন্তু ব্রিজটা তো ভেঙে পড়বে। এই কারণে সেখানে আপৎকালীন টিম পাঠিয়ে দেওয়া হয়। ট্রেনটা এখন মাত্র 25 মিনিট দূরে সেই ব্রিজটা থেকে।
ম্যানি আর বাক প্ল্যান করতে থাকে যে তারা এই ট্রেনটা থেকে ঝাঁপ দেবে। সারা তাদেরকে অনেক বারণ করে বুঝিয়ে বলে যে আপনারা যদি এখন এই ট্রেন থেকে ঝাঁপ দেন তাহলে পরে কিন্তু সেটা আত্মহত্যা ছাড়া আর কিছুই হবে না, কারণ ট্রেনের গতি এখন প্রায় 70 ছাড়িয়ে গেছে। তার চেয়ে আমার কথা শুনুন, আমি জানি কি করে ট্রেনের স্পিড কমানো যায়। আমরা যদি প্রধান ইঞ্জিন বাদে বাকি ইঞ্জিনগুলোর ইলেকট্রিক তারগুলো ছিন্ন করে দিতে পারি তাহলে একটু একটু করে ট্রেনের স্পিড কমতে শুরু করবে। এটা শুনে ম্যানি, বাক আর সারা সেই কামরা থেকে বেরিয়ে ওই ইলেকট্রিক তারগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে থাকে। একই বাইরে আরও ঠান্ডা পড়েছে এবং তার মধ্যে অত স্পিডে ছুটে চলছে ট্রেনটা, তাদের পক্ষে দাঁড়িয়ে থাকাটাও যেন অসম্ভব মনে হচ্ছিল। এবং একসময় টাল সামলাতে না পেরে সারা দুটো ইঞ্জিনের মাঝখানে পড়ে যায়। তবে ম্যানি তাকে বাঁচিয়ে নেয় অনেক কষ্টে, অনেক চেষ্টা করে, এবং একসময় ইঞ্জিনের ইলেকট্রিক তারগুলো তারা বিচ্ছিন্ন করে দেয়। ফলে ট্রেনের স্পিড অনেকটাই কমে আসে এবং ইতিমধ্যে ট্রেনটা ওই ব্রিজের ওপর দিক দিয়ে যেতে শুরু করে। ব্রিজের বিভিন্ন অংশ খুলে খুলে পড়তে থাকলেও একেবারে ভেঙে পড়ে না, কারণ ট্রেনের স্পিড তখন অনেকটাই কম হয়ে গেছে। কিন্তু ব্রিজের নিচে থাকা আপৎকালীন টিম থেকে যেই লোকেরা গিয়েছিল তারা সারার সাথে ম্যানি আর বাককেও দেখে নেয় আর হেড অফিসে খবর দিয়ে দেয় যে ট্রেনে একজন নয়, ট্রেনে 3 জন মানুষ আছে। এবং দেখা যায় ততক্ষণে রেলের হেড অফিসে র্যাঙ্কেন তার দলবল নিয়ে পৌঁছে যায় এবং তার কানেও খবরটা যায়, আর সে হেলিকপ্টারে করে ওই ট্রেনটার উদ্দেশ্যে রওনা দেয়। যেভাবেই হোক এই দুর্ধর্ষ ডাকাত ম্যানিকে সে হাতছাড়া করবে না, সে তাকে ধরে নিজের হাতে মারতে চায়। কারণ আজ পর্যন্ত স্টোন হেভেন জেল থেকে কেউ পালাতে পারেনি এবং র্যাঙ্কেনের হাত থেকে যদি মানি আর বাক এভাবে পালিয়ে যায় তাহলে র্যাঙ্কেনের জন্য এটা অসম্মানের ব্যাপার হবে একটা। এদিকে ম্যানিকে দেখা যায় সে যেন বাঁচার জন্য, মুক্তির জন্য প্রচণ্ড মরিয়া হয়ে উঠেছে। সে প্রথমে বাইরে বেরিয়ে ওই প্রধান ইঞ্জিনের ঘরে যেতে চায় কিন্তু পারে না। এরপর বাঘ বাইরে গিয়েও অনেক চেষ্টা করেও পারে না এবং বাঘকে এই কারণে ম্যানি প্রচণ্ড মারধর করতে থাকে আর বলে যেভাবেই হোক প্রধান কামরায় যাও এবং ট্রেনের ইঞ্জিনটা বন্ধ করো, যাই হয়ে যাক না কেন। ম্যানিকে দেখে মনে হয় সে যেন আর নিজের মধ্যে নেই, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এত বছর ধরে একটা অন্ধকার কুঠুরির মধ্যে হাতে পায়ে শেকল পরে থাকার পর আজ যখন সে মুক্তির স্বাদ পেতে চলেছিল তখন বাদ সাধে এই বিপজ্জনক ট্রেন। সারা অনেক কষ্টে বাক আর ম্যানিকে শান্ত করে। ম্যানি কেমন যেন শান্ত হয়ে যায়, সে যেন এই সব কিছুকে মেনে নিয়েছে এবং সে বুঝে গেছে তার এখানেই শেষ। হয় র্যাঙ্কানের হাতে ধরা পড়বে এই ট্রেন থামলে, অথবা এই ট্রেনের সাথে মৃত্যুবরণ করতে হবে। হাতে আর তাদের কিছুই করার নেই। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল তাদের সবার। দেখা যায় হেলিকপ্টার নিয়ে র্যাঙ্কান ম্যানিকে ধরার জন্য একদম তাদের ট্রেনের ওপরে এসে পৌঁছায় এবং সে তার একজন পুলিশকে ট্রেনে ঢোকার জন্য এই ধরনের ঝুলন্ত সিঁড়ি দিয়ে নিচে পাঠালেও ট্রেনের কাছাকাছি এসে এই ঘটনা ঘটে এবং ইঞ্জিনের সামনে কাচের ওপর পড়ে সে তৎক্ষণাৎ মারা যায়। এটা দেখে র্যাঙ্কেন আরও ক্ষেপে গিয়ে নিজেই সেই ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে শুরু করে। এদিকে রেলের অফিসাররা দেখে যে এই ট্রেনটা যে লাইন দিয়ে চলছে সেটা সোজা গিয়ে একটা রাসায়নিক বা কেমিক্যাল কারখানায় ধাক্কা মারবে এবং এর ফলে ওই রাসায়নিক কারখানার বিষাক্ত রাসায়নিক মুহূর্তের মধ্যে বাতাসে ছড়িয়ে যাবে, যার ফলে প্রচুর মানুষের প্রাণহানি ঘটতে পারে। সুতরাং এই ট্রেনটাকে ডিরেল করা ছাড়া আর কোনো উপায় নেই। ফ্র্যাঙ্ক নিজেই ট্রেনটাকে ডিরেল করার অর্ডারও দিয়ে দেয়, কারণ ট্রেনটাকে যদি ডিরেলও করে দেওয়া হয় তাও ট্রেনটা গিয়ে সজোরে কোথাও একটা ধাক্কা মারবে, আর যদি নাও করা হয় ট্রেনটা যেভাবে চলছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তারা মারা যেতে পারে। কিন্তু ম্যানির মানসিক শক্তি প্রচণ্ড ছিল। সে দ্বিতীয় কামরা থেকে প্রধান কামরায় যাওয়ার জন্য এবার বাইরে বেরিয়ে ঝাঁপ দেয় এবং দুটো ইঞ্জিনের মাঝখানে যে জায়গাটা আছে যেখানে প্রচুর তার আর লোহার পাইপ দিয়ে দুটো ইঞ্জিনকে জোড়া লাগানো থাকে সেটার মাঝখানে পড়ে যায় এবং সেখান থেকে উঠে আসতে গিয়ে দুটো লোহার পাইপের মাঝে পড়ে ম্যানির বাঁ হাতের আঙ্গুলগুলো বাদ চলে যায়। সে অসহ্য যন্ত্রণা সহ্য করেও ম্যানি উঠে এসে শেষ পর্যন্ত ওই প্রধান কামরায় এসে ঢোকে এবং ওপর থেকে এটা দেখে র্যাঙ্কেনও ওই ঝুলন্ত সিঁড়ি বেয়ে প্রধান কামরার ওপরে এসেই নামে। তবে সে ভেতরে ঢোকার আগেই ম্যানি প্রস্তুত হয়ে যায় আর র্যাঙ্কেন ওই প্রধান ইঞ্জিনের দরজা খোলার সাথে সাথেই ম্যানি তাকে মেরে তার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে তার দুটো হাতে হাতকড়া পরিয়ে একটা রডের সাথে আটকে দেয়। একেই বলে শিকারি শিকার করতে গিয়ে নিজেরই শিকার হয়ে গেছে। র্যাঙ্কেন আর নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকে না। র্যাঙ্কেন এবার রীতিমতো তার কাছে অনুরোধ করে। সে বলে ওই প্রধান ইঞ্জিনের সুইচটা বন্ধ করে দাও, কিন্তু ম্যানি জানিয়ে দেয় আমি ঠিক করেই নিয়েছি, নিজেকে এবার মুক্ত করেই ছাড়ব। তবে পেছনের কামরাগুলোকে ম্যানি ইঞ্জিনের থেকে আলাদা করে দেয়, কারণ সে চায় না যে তার জন্য বাক আর সারার প্রাণ যাক। শুরু থেকেই এই লড়াইটা ম্যানি আর র্যাঙ্কেনের মধ্যে ছিল, তাই এই লড়াইয়ের শেষটাও তাদেরকে দিয়েই হোক। এরপর মুভি শেষে দেখা যায় যে ম্যানি
বুক চিতিয়ে ট্রেনের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ে, আর ওই একটা মাত্র প্রধান ইঞ্জিন ছুটে চলে শূন্যের দিকে। মারা যায় র্যাঙ্কেন আর ম্যানি, এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। একদিক থেকে দেখতে গেলে মুভির এন্ডিংটা বা মুভির শেষটা যদি ম্যানির মৃত্যু না দেখিয়ে ম্যানিকে জীবিত রাখা হতো তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু আরেক দিক থেকে দেখতে গেলে ম্যানি কিন্তু কোনো নির্দোষ মানুষ ছিল না। ম্যানি একজন দুর্ধর্ষ ডাকাত ছিল, এবং র্যাঙ্কেনও অমানুষ এবং নৃশংস টাইপের মানুষ ছিল। সে সেই সব বন্দীদের যারা কিনা অলরেডি কোনো দোষের জন্য সাজাপ্রাপ্ত হয়ে সেই জেলে এসেছে, তারা তাদের সাজা কাটছে, সেসব মানুষদের ওপরেও নৃশংসভাবে নির্যাতন করত, যেমন ম্যানির ওপরে করেছিল। তো এইভাবে ম্যানি আর র্যাঙ্কেন মারা গেলেও নির্দোষ অপরাধী যে কিনা বিনা দোষে জেল খাটছিল বাক এবং নির্দোষ সারা, তারা বেঁচে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ভাগ্যিস আমার কোনো নিব্বি গার্লফ্রেন্ড নেই, বেঁচে গেছি।